আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আজকের সংবাদের আলোচিত সমালোচিত শিরোনাম। শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে অপহরণ মামলা। এরপর জানিয়ে দিব বিচার বিভাগের কর্মকর্তাদের 10 কর্মদিবসের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে বলছে আইন উপদেষ্টা। এদিকে গ্রেপ্তারের পর আনিসুল হক ও সালমান এফ রহমানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। গরম ডিম দেবে এবার দুই বড় শয়তানকে। এদিকে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি করা আওয়ামী লীগ নেতা আটক। আরো জানিয়ে দিব ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত বলছে আসিফ নজরুল। সর্বশেষ জানিয়ে দেব যুবদল নেতার হাতে পুলিশের অস্ত্রের ছবি ফেসবুকে, পেছনে পড়ছে থানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে অপহরণ মামলা। সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী আজ বুধবার বেলা 1:45টার দিকে এই আদেশ দেন। বিচার বিভাগের কর্মকর্তাদের 10 কর্মদিবসের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে বলছে আইন উপদেষ্টা। বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 10 কর্মদিবসের মধ্যে তাদের সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার পর বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। তার সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গ্রেপ্তারের পর আনিসুল হক ও সালমান এফ রহমানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার রাতে এই দুইজনকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে। আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা গতকাল সন্ধ্যার পর প্রথম আলোকে জানান ডিএমপির কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। তিনি বলেন, রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী, অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান। এ ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্য আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানালো পুলিশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন আইনজীবী আনিসুল হক। 2014 সালের নির্বাচনে তাকে ব্রাহ্মণবাড়িয়া, 4 আখাউড়া ও কসবা আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা তাকে আইনমন্ত্রী নিয়োগ দেন। সেই থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন। সালমান এফ রহমান বাংলাদেশের শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের FBCI এর সাবেক সভাপতি এবং বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। 2018 সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা 1 আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি করা আওয়ামী লীগ নেতা আটক। বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোর 6টার দিকে শহরের আমতলা পাড়ার বাসা থেকে তাকে আটক করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের কারণে তাকে আটক করা হয়েছে। বরগুনা সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা পুলিশের একটি দল সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে জাহাঙ্গীর কবিরকে আটক করে। জাহাঙ্গীর কবির দাবি করেছিলেন, পদত্যাগ করে দেশ ছাড়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে তার ফোনে কথা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ধারণা, দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে এই ফোনালাপের জেরে জাহাঙ্গীর কবিরকে আটক করা হয়েছে। এ বিষয়ে বরগুনা জেলা আওয়ামী লীগের যুবলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন প্রথম আলোকে বলেন, আমাদের ধারণা ফোনালাপের জেরে পুলিশ জাহাঙ্গীর কবিরকে আটক করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতাকর্মী বলেন, জাহাঙ্গীর কবির দাবি করেছিলেন যে গত সোমবার শেখ হাসিনার সঙ্গে যেন ফোনালাপ হয়, তার দেশের চলমান পরিস্থিতি নিয়ে তাদের কথা হয়। সেখানে 15ই আগস্ট কর্মসূচি পালনের নির্দেশনা ছিল। ফোনালাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ছড়িয়ে পড়ে। ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত, বলছে আসিফ নজরুল। ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আর এসব ঘটনার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। নজরুল জানান, গত 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। আন্দোলনকে কেন্দ্র করে একই সময়ে ঢাকায় হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রত্যাহার করা হবে, আর বাকি মামলাগুলো 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। তার সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। যুবদল নেতার হাতে পুলিশের অস্ত্রের ছবি ফেসবুকে, পেছনে পুড়ছে থানা। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার যুবদলের সদস্য সচিব তাহসিন জামান ওরফে রোমেলের হাতে পুলিশের অস্ত্র নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যুবদল নেতার হাতে পুলিশের অস্ত্রের ছবি ছড়িয়ে পড়ায় বিব্রত হয়েছেন দলের নেতারা। খোঁজ নিয়ে জানা গেছে, 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা রাজধানীর ভাটারা থানায় আগুন দেয়। ভাটারা থানার সামনে প্রকাশ্যে একটি রাইফেল হাতে নিয়ে ছবি তোলেন যুবদল নেতা তাহসিন জামান। পরে তার ঘনিষ্ঠজনেরা সেটি ফেসবুকে পোস্ট করলে তা ছড়িয়ে পড়ে। উপজেলা বিএনপির কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, রাজধানীর ভাটারা থানার আগুনের ছবি ও অস্ত্র হাতে তাহসিন জামানের ছবি দেখে এটি বোঝা যায় যে তিনি নাশকতায় অংশ নিয়েছেন। তার এমন কাজে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এতে মানুষের ধারণা হবে বিএনপির নেতাকর্মীরা হয়তো এ ধরনের কাজে জড়িত ছিলেন। মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক সহ ছাত্র বিষয়ক সম্পাদক ও ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লুটপাট, অগ্নিসংযোগ সহ নাশকতামূলক কর্মকাণ্ড থেকে দলীয় নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ দেন। এরপরও কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হন, দলের ভাবমূর্তির স্বার্থে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। ছবির বিষয়ে তাহসিন জামানের ভাষ্য, 5ই আগস্ট বেলা 1:15টার দিকে ছাত্রদের সঙ্গে মিছিল করে ভাটারা থানার সামনে পৌঁছানোর পর তিনি দেখতে পান জনতা থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। তারা যারা মিছিলে অংশ নিয়েছিলেন তারা সড়কের ওপর কিছু অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পান। পরে ভাটারা থানার বিপরীত দিকে থাকা সেনাবাহিনীর ক্যাম্প অস্ত্রগুলো জমা দেন বলে দাবি এই যুবদল নেতার। এই ঘটনায় বিব্রত হওয়ার কথা জানিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মঠবাড়িয়া উপজেলা বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় যুবদল নেতা তাহসিন জামানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।